খবরের ফেরিওয়ালা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের সেই সাড়া জাগানো উপন্যাস খবরের ফেরিওয়ালা। তো লখাইয়ের বিলটা সোনামুল্লা দখল করে আছে, এ নিয়ে করিম মিয়ার যেন মাথা ব্যথার শেষ নেই। ভরা বর্ষায় বিলটা যখন পানিতে থই থই করে, তখন কই শৈল গজাল কুলের কাছে এসে বুটকি কাটে, লেজ ঘুরিয়ে চলে যায়। এসব দেখে জমির উদ্দিনের গা জ্বলে যায়। জমির উদ্দিনের বড়শি বাওয়ার শখটা অনেক দিনের। এই বিলে বড়শি দিয়ে কত মাছ শিকার করতেন তিনি। প্রতিবেশীরাও মাছের ভাগ পেত, আর এখন মাছগুলো তার সামনে থেকে উস কেটে চলে যায়। মনটার মধ্যে কেমন যে করে, সে কথা আর কাকে বোঝাবে। মাঝে মধ্যে করিম মিয়ার সাথে বিলের ব্যাপারে কথা হয়। জমির উদ্দিন জানান, এমন অনিয়ম আর মানা যায় না, এর একটা বিহিত করা দরকার। করিম মিয়া বললেন, কি করবে? জমির উদ্দিন বললেন, গায়ের লোক সকলে মিলে একসঙ্গে বিলটাকে উদ্ধারের জন্য প্রতিবাদ করা দরকার। করিম মিয়া বললেন, কেউ আসবে বলে ভেবেছেন? থানার বড় কর্তার সাথেও সোনামুল্লার ভাব রয়েছে। বিলের বড় মাছটা তার পাতে যায়। এসব কি ভেবে দেখেছেন একবার? আমরা জন্মের পর থেকে দেখে আসছি, গায়ের লোকজন বিল থেকে মাছ ধরতো, শাপলা তুলতো, এছাড়া গবাদি পশুর জন্য ঘাস কেটে আনতো। এখন বিলের ধারে কাছে কেউ যেতে পারে না। চোখের সামনে তো আরো কত কি দেখছি, কি আর করার আছে। চলতে থাকুক, দেখা যাক দিন বদলায় কবে। করিম মিয়া বলেন, আমাদের বাপ দাদার কয়েক পুরুষ তো কেটে গেল এখানে। বিলটা সবার জন্য উন্মুক্ত ছিল, আর এখন যেটা দেখছি সেটা আর কাকে বলবো। বন্যায় সে বছর সব ভেসে গেল। ভবানীপুরের লোকজন বিলের শাপলা আর ঢ্যাপ খেয়ে বেঁচেছিল, সে কথা আর কজনার মনে আছে? করিম মিয়া বললেন, এ বিল তো আমাদের অন্য যোগায়। সারা বছরের ফসল আসতো ঘরে, এখান থেকে প্রচুর মাছ মাছ পেতাম, গবাদি পশুর জন্য ঘাস আনতাম। এখন গরুগুলির কি হাল হয়েছে দেখেছেন? কাঁচা ঘাস খেয়ে কতটা নাদুস নুদুস থাকতো, আর এখন উঠে দাঁড়াতে পারে না। লখাইয়ের বিল নিয়ে তাদের ভাবনার যেন শেষ নেই। সোনামুল্লার কবল থেকে এটিকে উদ্ধার করার মতো কোনো উপায় খুঁজে পান না তারা। লখাইয়ের বিলের উপর নির্ভর করে যাদের সংসার চলতো, এখন তাদের খুব কষ্টে দিন কাটে। বর্ষাকালে গ্রামের লোকজনকে এক প্রকার হাত পা গুটিয়ে বসে থাকতে হয়। এ বিল থেকে মাছ শিকার আর শাপলা বেচে তাদের বেশ ভালোভাবেই সংসার চলে যেত। বর্ষায় বিল জুড়ে শাপলা ফোটে, পদ্ম ফোটে অনেক। দূর থেকে লাল শাপলার রক্তিম বর্ণে চোখ জুড়িয়ে যায়। বাতাসে হোগলা পাতায় ঢেউ খেলে। কমলিলতার মোটা ডগাগুলো জলের উপর ভেসে থাকে। চোখ জুড়ানো কমলি ফুলও ফোটে সেখানে। সবুজ ঘাসের মধ্যে বাদামি ফড়িংগুলো লাফিয়ে বেড়ায়। দূর থেকে নানা পাখিদের ডাক কানে ভেসে আসে। পানিকড়িরা ডুব মারে, আর কোথায় যেন জলের নিচে মিলিয়ে যায়, আর চোখে পড়ে না। কার্তিকের শেষ সময় যখন বিলের জল কমে আসে, তখন পাখিদের আনাগোনা বেড়ে যায়। এ সময় লখাইয়ের বিলে পরিযায়ী পাখিরাও আসতে শুরু করে। দল বেঁধে পাখিদের আগমন দেখে সোনামুল্লার মনটা খুশিতে নেচে ওঠে। সে টাকার অঙ্ক কষে, কত জোড়া পাখি নামলো বিলে, ভেবে নেয় সব মিলিয়ে লাখ টাকা তো আসবে ঘরে এবার। এ সময়টা বিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবধি সোনামুল্লা পাখি শিকারের জন্য জাল ও ফাঁদ পেতে রাখে। পাখি শিকারের অনেক কৌশলী তার জানা আছে। সে পাতার বাঁশি বাজাতে জানে বেশ। রাতের বেলায় সে যেন একটা পাখি হয়ে যায়। পাখির ডাক অবিকল নকল করে বাঁশি বাজিয়ে ফাঁদের কাছে নিয়ে আসে পাখিদের। রাতে স্পষ্ট এ ডাক কানে ভেসে আসে। সকাল হলে ফাঁদ থেকে পাখি ছাড়িয়ে বস্তায় ভরে, আর মনে মনে হাসে, পাখিরা কত বোকা, আসল নকল কিছুই বোঝে না বলেই তো ওরা ধরা খায়, নইলে কি আর ওদের আটকানো সহজ হতো? এভাবে রোজই শিকার করা পাখিগুলো বস্তায় ভর্তি করে বাড়িতে নিয়ে আসে। এগুলো স্থানীয় হাট বাজারে বেচে দেয়। এর মাধ্যমে প্রতিদিন বেশ অর্থ আসে তার ঘরে। কদিনের মধ্যে সোনামুল্লার ভাগ্য বদলে যায়। এ তল্লাটে তার চেয়ে বিত্তবান কেউ আর আছে বলে তার মনে হয় না। মাঝে মধ্যে সোনামুল্লা তার শালিকা লিপিকে নিয়ে থানার বড় কর্তার বাসায় কিছু কাতলা মাছ এবং কয়েকটা বালি হাঁস দিয়ে আসে। তিনি সহায় আছেন বলেই বিলের দখল নিতে পেরেছেন, তাকে একটু খুশি করে রাখা দরকার। প্রথম অবস্থায় থানার কর্তা মনির সাহেব আপত্তি তুললেও এখন তিনি অপেক্ষায় থাকেন। বালি হাঁসের মাংসের যে স্বাদ পেয়েছেন, সেটি যেন এখন তার জিহ্বায় লেগে আছে। থানায় আসা যাওয়ার সুবাদে বড় কর্তার সাথে লিপির সম্পর্ক দিন দিন গভীর হয়ে ওঠে। একান্ত আলাপচারিতায় লিপি তার নিজের সম্পর্কে অনেক কথা খুলে বলে। এ পর্যন্ত তিনটে স্বামীর ঘর করেছে লিপি। একটা সংসারও তার বেশি দিন টেকেনি। একের পর এক মামলা দিয়ে স্বামীদের দৌড়ের পরে রেখেছে। থানার কর্তার সাথে লিপির কথা হয়, স্বামীদের শায়েস্তা করতে একটু ব্যবস্থা নেন।